এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মঈনুদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দলের তালিকার বাইরেও যোগ্য ব্যক্তি খুঁজবে সার্চ কমিটি, আরো 4 বিশিষ্টজনের সঙ্গে মত বিনিময়। নিষেধের পরেও হাজারীবাগে ঢুকছে কাঁচা চামড়া, বিভাগীয় নির্দেশনা না পাওয়ায় নির্বিকার পুলিশ। ভারতের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন লিটন ও শফিউল, নেই মুস্তাফিজ রুবেল। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে ভারতের বিপক্ষে টেস্ট দল। মতামত পাঠাতে পারেন ফেসবুক অথবা SMS এ। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। রাজনৈতিক প্রভাব ও চাপমুক্ত থেকে দায়িত্ব পালনে সক্ষম ব্যক্তিদের নির্বাচন কমিশনে চান 4 বিশিষ্ট নাগরিক। সার্চ কমিটি যে প্রক্রিয়ায় কাজ করছে তাতে আস্থাভাজন নির্বাচন কমিশন গঠন সম্ভব বলেও মনে করছেন তারা। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর তালিকার বাইরেও যোগ্য ব্যক্তিদের খুঁজবে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চতুর্থ বৈঠক। এবার মতামত নেওয়া হয় 4 বিশিষ্ট নাগরিকের। 12 জনের পর নতুন ইসি গঠনে নিজ নিজ অভিজ্ঞতা ও পরামর্শের কথা জানান নাগরিক সমাজের এই প্রতিনিধিরা। মতবিনিময় সভায় সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সাথে ছিলেন কমিটির বাকি 5 সদস্য। সার্চ কমিটির প্রতি নিজেদের পূর্ণ আস্থার কথা জানান আমন্ত্রিত অতিথিরা। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক সরকারের অধীনে হবে, এই বিষয়টি মাথায় রেখেই সার্চ কমিটিকে প্রস্তাবিত নামের তালিকা তৈরির পরামর্শ দেন 4 বিশিষ্ট নাগরিক। নির্বাচন কমিশনে যারা নেতৃত্ব দেবেন তাদের দলনিরপেক্ষ হওয়া উচিত, তাদের বিবেকবান হওয়া উচিত, সাহসী হওয়া উচিত। এখানে হয়তো পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স থাকতে পারে, সেটা আমরা জানি না। থাকলে সেটাকে উইথস্ট্যান্ড করা। The Chief Election Commissioner defines the character. নাম প্রস্তাবের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মপরিধি নিয়েও মতামত দেওয়ার জন্য সার্চ কমিটিকে পরামর্শ দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই সার্চ কমিটি নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন। অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যার সামান্যতম বিরোধ আছে তাকে করা যাবে না। এবারও আমরা আশা করব যে সার্চ কমিটির রেকমেন্ডেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে গতবারের মতন এটাও পাবলিক করা। মতবিনিময় বৈঠক শেষে কমিটির মুখপাত্র হিসেবে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। জানান, সার্চ কমিটি 8 ফেব্রুয়ারির মধ্যেই নতুন ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত তালিকা আমরা পেয়েছি, কমিটি পেয়েছে, নট নেসেসারিলি তারাই তাদেরকেই সুপারিশ করা হবে। এর বাইরের থেকে কমিটি তাদের স্ববিবেচনায় তারা কোনো নাম যদি তার বিবেচনা করতে চান তারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে তারা বিবেচনা করবেন। রাজনৈতিক দলগুলোর সুপারিশের বাইরের থেকেও আসতে পারে। সংক্ষিপ্ত নামের তালিকা যাচাই বাছাই করতে বৃহস্পতিবার বিকেল 4টায় আবারও বসছে সার্চ কমিটি। রাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাসব্যাপী অমর 21 গ্রন্থমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আরো বেশি বই পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাহিত্য চর্চার মাধ্যমে যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে বাঁচানো সম্ভব বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে উদ্বোধন হলো অমর 21 গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইয়ের পসরা সাজিয়েছে 409টি প্রকাশনা প্রতিষ্ঠান। কুসংস্কার ও বিকেলে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উদ্বোধন করা হয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। শুরুতেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2016 বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আরও বেশি বই পড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তির যুগেও বইয়ের গুরুত্ব হারিয়ে যায়নি বলে মন্তব্য করেন তিনি। বইমেলার মধ্য দিয়ে একদিকে যেমন যারা সাহিত্যের চর্চা করেন তাদের বই প্রকাশ, আবার প্রকাশকরা বই প্রকাশ করেন, এবং যারা বই পড়তে পছন্দ করেন সেই ছোট্ট শিশু থেকে সকলেই বই কেনেন। আবার এটা একটা বিরাট মিলন মেলা পরিণত হয়। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির জন্য আওয়ামী লীগ সরকার উদ্যোগ নেয় উল্লেখ করে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে প্রকাশকদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন সাদেক সাহেব। তিনি যখন আমাকে এটা আমি বললাম আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুত হয়ে গেলাম। আমরা জাতিসংঘে এই প্রস্তাব পেশ করলাম এবং 99 সালের 17 নভেম্বর প্যারিসে ইউনেস্কো যে সম্মেলন হয়
সেই সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1952 21শে ফেব্রুয়ারি যদিও অনেক দুঃখজনক একটা ঘটনা, ত্যাগের বিষয়টা আছে, কিন্তু ফেব্রুয়ারি মাসটা আসলে আমাদের জন্য অনেকটা আনন্দেরই হয়ে গেছে, আমাদের অর্জনের আনন্দের। অবশ্যই বেশ অনেকগুলো বিশেষ করে রাজধানীতে অনেকগুলো বইমেলা সহ আরো বেশ কিছু সাংস্কৃতিক হয়। পয়লা ফাল্গুন আছে, কবিতা উৎসব হয়, বেশ একটা আনন্দময় মাস শুরু হলো, এতে কোনো সন্দেহ নেই। তবে এইবার যে প্রেক্ষিতে বইমেলা শুরু হয়েছে সেটি খুবই ইন্টারেস্টিং। আপনি দেখবেন যে শেষ কবে এত রকম আলোচনার মধ্যে বাংলা একাডেমি ছিল বইমেলার আগে আগে। দেখেন, বাংলা একাডেমি প্রথমে একটি প্রকাশনা সংস্থাকে তার প্রকাশন করতে পারবে না সেটি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল। পরে বিতর্কটি তৈরি হলো আসলে যে বাংলা একাডেমির প্রাঙ্গণে যে বইমেলা হবে সেই বইমেলাতে যে বইগুলি আসবে বা আসবে না তা কারো অনুভূতিতে আঘাত দিচ্ছে কিনা সেটি আসলে পুলিশ ঠিক করে দিবে। এরকম মেলা চাচ্ছেন না অনেকে বলছেন এটা আবার দরকারও ছিল। এত আলোচনার মধ্যে থেকে বাংলা একাডেমি পুরস্কার নিয়েও আপনি এবার দেখেছেন যে অনেক ধরনের কথা, অনেক আলোচনা। বাংলা একাডেমিকে এইবার আমরা যেভাবে দেখছি বইমেলা ঠিক আগে আগে এত মাইক্রোস্কোপ বা টেলিস্কোপের নিচে বাংলা একাডেমি কখনো ছিল না, থাকা দরকার ছিল অবশ্য। কিন্তু এটা অবশ্য একদিক দিয়ে আমার মনে হচ্ছে তো ভালোই, কারণ বাংলা একাডেমি যত বেশি আলোচনায় আসবে এর মানে হচ্ছে যে বইমেলার যে প্রভাবটা সেই প্রভাবটাও কিন্তু বাড়ছে। কারণ বইমেলাকে এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কি কি বই আসছে সেটা দেখা হচ্ছে, এর মানে যে বইগুলো আসছে সেগুলো কিন্তু একটা প্রভাব পড়ছে। না, আমি কিন্তু বইমেলাকে গুরুত্ব না দিয়ে কিন্তু আসলে উপায় নাই। হ্যাঁ, আমি এই এক মাস বইমেলার মধ্যেই আসলে আমরা থাকি। হ্যাঁ, আর বিশেষ করে গত কয়েকটা ঘটনা বইমেলার সময় গত কয়েকবার যেটা হয়েছে, এবার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আগে থেকেই বলছেন যে এবার এই ধরনের কোনো থ্রেট নাই, সন্ত্রাসী কোনো হামলা বা এই ধরনের কোনো কিছু তাদের কাছে নাই। আমরা ওনাকে বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই, দেখি কতটুকু কি করা যাবে। যাই হোক, 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিকেল 5টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন চাইতে ঢাকা সফর করছেন মাহমুদ আব্বাস। জেরুজালেমে মার্কিন নতুন দূতাবাস খোলার বিরুদ্ধে বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহ্বানও জানাবেন তিনি। ঢাকায় পৌঁছে সন্ধ্যায় তিনি এসব বিষয়ে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে। ঢাকার একটি হোটেলে এই বৈঠকে ফিলিস্তিনিকে অব্যাহত সমর্থনের জন্য ঢাকাকে ধন্যবাদ জানান তিনি। 3 দিনের সফরের দ্বিতীয় দিন মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। দুপুরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি। প্যালেস্টাইনের জনগণের জন্য যা করা সম্ভব আমরা সেটা করছি। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন যে সভা যেখানে হয়, যে আন্তর্জাতিক সংস্থাসমূহের জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য সব জায়গাতেই আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করি। তো এগুলোর জন্যে প্রেসিডেন্ট আব্বাস আমাদের ধন্যবাদ জানিয়েছেন। কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্প নোয়াখালীর হাতিয়ায় সরিয়ে নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোহিঙ্গা শরণার্থীদের ডেটাবেস করা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটা প্রস্তাবনা এসছে যেটা নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে। হাতিয়া ঠ্যাঙ্গার চরে এখানে জমি সেনাবাহিনীর কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে সেখানে পরিবেশ উপযোগী করে বসবাস উপযোগী করে আস্তে আস্তে তাদেরকে সেই কক্সবাজারের উখিয়ার ওই জায়গা থেকে সরিয়ে এখানে নিয়ে আসার একটি প্রক্রিয়া শুরু করার জন্য। শিল্প মন্ত্রণালয়ের নিষেধ উপেক্ষা করে হাজারীবাগে ঢুকছে কাঁচা চামড়া। পাশাপাশি ট্যানারিগুলিতে চলছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ। এই মন্ত্রণালয়ের চিঠি পেলেও বিভাগীয় নির্দেশনা না পাওয়ার কারণ দেখিয়ে তৎপর নয় পুলিশ। হাজারীবাগের ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরীতে সরিয়ে নিতে এক যুগে অন্তত 30 দফা সময় পেয়েছে শিল্প মালিকরা। সবশেষ বৈঠকে 31 জানুয়ারির মধ্যে সাভারে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ শুরু করার নির্দেশ দেয় শিল্প মন্ত্রণালয়। 1 ফেব্রুয়ারি থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না ট্যানারি মালিকরা। কাঁচা চামড়া বোঝাই ট্রাক ঢুকতে দেখা গেছে হাজারীবাগে। জানতে চাইলে চামড়া পরিবহনকারীরা ক্যামেরায় কথা বলতে রাজি হননি।
কাঁচা চামড়া প্রবেশ বন্ধে হাজারীবাগ থানায় চিঠি দিয়েছে শিল্প মন্ত্রণালয়, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। চিঠি পাইছি, এখন আমাদের তো যেহেতু শিল্প মন্ত্রণালয় বলছে, এই ক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আলাপ করে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সরেজমিনে দেখা গেছে অনেক ট্যানারিতেই কাঁচা চামড়া মজুত করা হচ্ছে। নির্দেশ অমান্য করে এসব ট্যানারিতে মজুত করা কাঁচা চামড়া ওয়েট ব্লু করা হচ্ছে। আমাদের সব মানে জিনিসপত্র এটা নাই, সব ওখানে নেওয়া আছে, মানে যে কোনো সময় শুরু করা যাবে। শুধু ড্রামগুলা শিফট করলে আমরা ব্লু ওয়েট চালু করতে পারবো। পরিবেশবাদীদের অভিযোগ, মন্ত্রণালয়ের উদাসীনতায় হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নিচ্ছেন না মালিকরা। বারবার সময়সীমা দেওয়া হচ্ছে, বারবার সময়সীমা ক্রস করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু ব্যবসায়ীদের সাথে যোগসাজশেই করা হচ্ছে। বিসিকের সবশেষ হিসাব বলছে সাভারে ওয়েট ব্লুর কাজ শুরু করেছে মাত্র 44টি ট্যানারি। মার্চের মধ্যে সব ট্যানারি পুরোপুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে পার্কিংয়ে গিয়ে 22টি গাড়ির মালিকের তথ্য নিয়েছে দুর্নীতি দমন কমিশনের টিম। দুদকের দুর্নীতি প্রতিরোধ ও অনুসন্ধান টিম এই তথ্য সংগ্রহ করে। তবে রেজিস্ট্রেশন অফিসে কোনো দুর্নীতি বা ঘুষ লেনদেন হয় না বলে দাবি করেছেন ঢাকা জেলার রেজিস্ট্রার দীপক কুমার সরকার। ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসে 2016 সালে দলিল রেজিস্ট্রেশন হয়েছে 1,98,540টি, আর দলিল লেখক আছেন 1778 জন। হিসেবে প্রতি 4 দিনে একজন দলিল লেখক একটি দলিলের কাজ পায়, আর দলিল প্রতি একজন লেখক টাকা পান 200 থেকে 500 টাকা, যা দিয়ে বর্তমান বাজারে টিকে থাকাই কঠিন। কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লেক্সের পার্কিংয়ে পাওয়া যায় 2টি নতুন মডেলের গাড়ি। এগুলোর মালিক 2 জন দলিল লেখক। গাড়ি মনিরুজ্জামান, উনি কে? দলিল লেখক স্বাগত হোসেন খন্দকার। উনি কে? ওনার তো আছে অবশ্যই, দেখেন উনি কে? হ্যাঁ, ওনার পরিচয়? উনি ব্যবসায়ী দলিল লেখক। পার্কিংয়ে থাকা অন্য 22টি গাড়ির নম্বরও নিয়েছেন দুদক টিম। এইসব গাড়ির মালিকের সম্পদের তথ্য নেওয়ার কথা জানান তারা। অবশ্যই আমরা প্রাথমিকভাবে যাচাই করে দেখব যে তাদের এইরকম গাড়ি থাকার সম্ভাবনা আছে কিনা, সম্ভব কিনা। ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতির নানান অভিযোগ থাকলেও রেজিস্ট্রার জানান এই অফিসে কোনো দুর্নীতি নেই, ঘুষ লেনদেনের ঘটনাও তার জানা নেই। আমার কাছে কিন্তু ঘুষ লেনদেনের একটা অভিযোগও কখনো আসে নাই, না কোনো ভুক্তভোগী, না কোনো দলিল লেখক, না কোনো সেবা প্রত্যাশী। তো এই কারণে আমি মনে করি যে আমার এই মুহূর্তে ঢাকা জেলায় দুর্নীতির যেহেতু কোনো স্পেসিফিক অভিযোগ আমার কাছে আসে নাই, আমি মনে করি যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে না। প্রত্যেক অফিসের দুর্নীতিবাজদের চিহ্নিত করে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য অনুপম আপনার কাছে চলে যাচ্ছি। ভারত টেস্টের জন্য নাম ঘোষণা করা হয়েছে। একই সাথে আনন্দের খবর আছে, দুঃখের খবর আছে। মুস্তাফিজ এই ম্যাচেও খেলতে পারবেন না, এবং মুশফিক ইমরুলকে নিয়ে যে আমাদের সংখ্যা তৈরি হয়েছিল, মুশফিক ইমরুল সেই সংখ্যা কেটে গেছে, তারা শতভাগ ফিট। গলফ খেলা যেটি চলছিল সেটিতে কিন্তু সিদ্দিকুর যতই বলুন যে প্রভাব পড়বে না, প্রভাব কিন্তু পড়েছে, আমরা দেখেছি। তিনি প্রথম দিনে পিছিয়ে নেই, একেবারে শুরুতে ট্রিপল বগি করেছিলেন, কিন্তু শেষের দিকে ফিরে আসলে অন্যদের চেয়ে খুব বেশি এগিয়ে যেতে পারেননি। তো দেখা যাক দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, কতটুকু ঘুরে দাঁড়াতে পারেন, তো সেই খবরগুলো জানাবো। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। হায়দ্রাবাদ টেস্টে সামর্থ্যের জানান দিতে চান মুশফিক, জোর দিচ্ছেন দলগত পারফরমেন্সে। বাংলাদেশ ওপেনে সিদ্দিকুর দুলালদের হতাশা, দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। নয়টা 30-এ ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন লিটন দাস ও শফিউল ইসলাম, বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। ফিটনেস টেস্টে পাশ করে গেছেন মুশফিক, ইমরুল ও মমিনুল। বৃহস্পতিবার সকালে ভারত যাবে টাইগাররা।
চ্যালেঞ্জটা নাম্বার 1 টেস্টে, কিন্তু স্কোয়াডে নেই হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতানো মুস্তাফিজ। টাইগার পেস আক্রমণের অমূল্য সম্পদকে নিয়ে ঝুঁকি এড়াতে চাইছে ম্যানেজমেন্ট। মুস্তাফিজ অস্ত্রোপচারের পর এখন পুরো ফিটনেস ফিরে পায়নি। ও সাধারণত 140 কিলোমিটার বেগে বল করে, কিন্তু সবশেষ সিরিজে ও 120 বা 26-এর বেশি গতিতে বল করতে পারেনি। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের প্রত্যাশা দল নির্বাচনে প্রভাব ফেলেছে পরিষ্কার। লম্বা ইনিংস খেলার সামর্থ্যে স্কোয়াডে ঢুকে গেছেন লিটন কুমার দাস। তাকে জায়গা দিতে কাটা পড়েছেন সবশেষ টেস্টের উইকেট কিপার নুরুল হাসান সোহান। জুরি থেকে আসার পরে কিন্তু ফর্মের একটু ঘাটতি ছিল, তো সেই হিসাবে এখন যখন ওর বিসিএল একটা ডাবল সেঞ্চুরিও পেয়েছে, তো আমরা চিন্তা করলাম যে যেহেতু এই সাবকন্টিনেন্টে খেলা, ও আমাদের যে স্কোয়াডে এই সাবকন্টিনেন্টে ছিল, সেই চিন্তা করে ওকে রাখা হচ্ছে। ক্রাইস্ট চার্চে পাওয়া হঠাৎ সুযোগ দারুণ কাজে লাগিয়েছেন সৌম্য। তবে ওপেনিং স্লটে অধিনায়কের মূল আস্থা ইমরুল কায়েসের উপর। ইমরুল কিন্তু আমাদের লাস্ট ইয়ারও হাইস্ট রান গেটার ছিল, এবং সেই আমাদের আমি বলি তামিমের পরে সেই আমাদের অটোমেটিক চয়েস। তো আমার মনে হয় সে যদি ফিট হয়ে যায় তাহলে ওর কোনো রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশ টিমে আছে। মুস্তাফিজের ছিটকে যাওয়াতে আছে হতাশা, তবে ইমরুল মুমিনুলদের পেয়ে আশাবাদী দল। উপরি হিসেবে কিপিংয়ে মুশফিক ফিরলে দল পাবে এক অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলার খেলানোর স্বাধীনতা। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হায়দ্রাবাদ টেস্টে সামর্থ্যের জানান দিতে মুখিয়ে মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা, পারফরমেন্সের ভিত্তিতে পরবর্তীতে টাইগারদের নিয়ে আরো আগ্রহী হবে ভারত। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আবারও আমন্ত্রণ জানাবে। টেস্টের সেরা দলের বিপক্ষে ভালো করতে দরকার দলগত পারফরমেন্স। মুশফিকের বিশ্বাস, তাহলেই চমকে দেয়া যাবে কোহলিদের। গত ওয়ার্ল্ড টি-20-র ভারত বাংলাদেশ ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছিল। থ্রিলার ম্যাচে ছোট্ট ভুলে হেরেছিল মাশরাফির দল। ওই ম্যাচই শুধু নয়, সম্প্রতি ভারত বাংলাদেশ দ্বৈরথ উন্মাদনায় ঠাসা। দুই ক্রিকেট ক্রেজি নেশনের লড়াই চলে সমান তালে। রঙিন পোশাকের ধারাবাহিকতায় বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে আগ্রহ বেড়েছে নাকুচু টিম ইন্ডিয়ার। এই প্রথম নিজেদের মাটিতে টেস্ট খেলতে দেখেছে টাইগারদের। টেস্টের নাম্বার 1-দের চোখে চোখ রেখেই লড়তে চায় মুশফিকরা। আমাদের যে টিমটা এখন আছে সেটা অ্যাটলিস্ট ইন্ডিয়ার মাটিতে গিয়ে কেমন করতে পারে সেটা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ক্রিকেটকে জানানোর একটা আমাদের ইচ্ছা আছে। তো এই দিক থেকে বলবো যে সেটা বলতে পারে যে আমরা এক্সাইটেড, বাট অ্যাপার্ট ফ্রম যে কার অপোনেন্ট বা কিভাবে বা এরকম একটা টেস্ট এরকম খেলা বা অনেক বছর 17 বছর পর, এগুলো আসলে আমার মাথায় কখনো চিন্তা আসে না। এটা একটা নর্মাল একটা টেস্ট ম্যাচ, এবং আমরা চেষ্টা করবো সেটা যেন এমনভাবে ভালো পারফরমেন্স করতে, সেটা কেন ইন্ডিয়া কেন আমাদেরকে বারবার যেন ইনভাইট করতে পারে। বয়সভিত্তিক দলের হয়ে হায়দ্রাবাদে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকের। ওখানকার কন্ডিশন সম্পর্কে অল্প বিস্তর ধারণা আছে। কোহলির ভারতকে নাড়িয়ে দিতে প্রতি ডিপার্টমেন্টেই হতে হবে নিখুঁত, বলছেন টাইগার ক্যাপ্টেন। যেটা আমি বললাম যে আমরা যদি অ্যাটলিস্ট সব ক্যাচগুলো যদি আমরা নিতে পারি, অ্যাভেল করতে পারি, আর এজ এ টিম হিসেবে বোলিং পার্টনারশিপগুলো করতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে কোনো টেস্ট টিমের এগেইনস্টে আমরা ভালো করা সম্ভব। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে ব্যক্তিগত অর্জন ডানা মেললেও দলগতভাবে পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। হায়দ্রাবাদে প্রতিদ্বন্দ্বিতা জমাতে ভুলের সংখ্যা কমিয়ে আনতে হবে। তো এটা আমাদের একটা লাস্ট সিরিজ থেকে শিক্ষা বিষয় যে যত আপনি ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্স করেন না কেন, এজ এ টিম হিসেবে যদি আপনি পারফরমেন্স না করেন, টিম রেজাল্ট কখনোই হয় না। সো আমাদের সাইদ সাদিক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ওপেনের প্রথম দিন ভালো কাটেনি স্বাগতিক গলফারদের। হতাশ করেছেন দেশসেরা সিদ্দিকুর। লিডার বোর্ডে যৌথভাবে শীর্ষে থাইল্যান্ডের জাজ জানেওয়াতানন্দ এবং ভারতের শুভঙ্কর শর্মা। দেশিদের মধ্যে পারের চেয়ে 1 শট কম খেলে এগিয়ে আছেন মোহাম্মদ নাজিম। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী সিদ্দিক। শুরুতে এলোমেলো সিদ্দিকুর, আশঙ্কা জাগাচ্ছিল খারাপ কিছুর। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ান সিদ্দিক। খুব বেশি এগুতে না পারলেও নির্ধারিত 71 পারে প্রথম দিনের খেলা শেষ করেন। প্রথম দিনের শেষ সময়ে ঘুরে দাঁড়ানোয় প্রেরণা খুঁজছেন লাল সবুজের নাম্বার 1। সাইন গুড, কারণ বগি হয় না এরকম, আর শট অনেক ভালো মারতেছি। জাস্ট পাটিংয়ের জন্য হয়তো আরও 2-3 রান খেলতে পারতাম, বাট পাটিংয়ের জন্য হয়নি। বাট ওভারঅল আমি অনেক খুশি। প্রথম দিন স্বাগতিকদের সেরা মোহাম্মদ নাজিম, রবিন মিয়া ও জামাল মোল্লা তিনজনই পারের চেয়ে 1 শট কম খেলেন। যৌথভাবে আছেন 15 নম্বরে। দ্বিতীয় রাউন্ডে ভালো কিছুর আশা করছেন। আমরা যে 3-4টা প্লেয়ার আছি, মনে করেন একদিনে 8-9 আন্ডার হয়ে যেতে পারে, ওইটা সমস্যা নেই। 7 আন্ডার আছে, সমস্যা নেই। একদিন 3 দিনে আমার মনে হয়, আশা করি আমি একদিন 8-9 আন্ডার হয়ে যাবে। আমার কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে। কালকের জন্য আসলে অনেকটা বেটার হয়েছে আর কি আজকে 1 আন্ডার খেলাতে। বাট ইনশাল্লাহ ট্রাই করবো কালকেও ভালো খেলার জন্য। যৌথভাবে লিডার বোর্ডের শীর্ষে 2 বিদেশি। প্রথম রাউন্ডের পারফরমেন্সে আশাবাদী ভারতীয় শুভঙ্কর। এভাবে শুরু করতে পেরে আমি খুব খুশি। এটা আমাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। প্রথম দিন এগিয়ে থাকলে
কিছু সুবিধা পাওয়া যায়। বাকি 3 দিন পারফরমেন্স ধরে রাখতে পারলে খুব ভালো সুযোগ থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। আমি সেই চেষ্টাই করব। প্রথম আসরের 2 চ্যাম্পিয়ন বিদেশি গলফার, এবারও প্রথম দিনের ফলাফল পিছিয়ে রাখছে স্বাগতিকদের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের বিপক্ষে টেস্ট দল এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। আব্দুর রাজ্জাক বলেছেন ভারতের মাটিতে একমাত্র টেস্ট টাইগারদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। সাদিক বলছেন আশা করি বাংলাদেশ ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতামূলক টেস্ট ম্যাচ উপহার দেবে। আশরাফুল বলছেন দল নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান নির্বাচক প্যানেল। আল ইমরান বলছেন ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতে আমরা ভারতকে যথাযথ জবাব দিতে চাই। মোহাম্মদ বলছেন মোস্তাফিজুরের অনুপস্থিতি আমাদের চরম হতাশ করেছে। রাহাত বলছেন নাফিজ ও নাসিরকে দলে নেওয়া উচিত ছিল। গৌরাঙ্গ বলছেন ভারতকে ভয় না পেয়ে বাংলাদেশ স্বাভাবিক খেলা খেলতে পারলে ভালো কিছু করবে। রহমানের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের খেলোয়াড়রা যেভাবে ইনজুরিতে পড়ছে তাতে ভারতকে মোকাবেলা করা কঠিন হবে। কাউসার বলছেন মূল স্কোয়াড অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দিয়ে সাজানো উচিত, এবং জামান বলছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের জেতা তিনি সম্ভব মনে করেন। টেস্ট দলে বড় 3টা পরিবর্তন আছে, মানে বড় পরিবর্তন বলতে আমি বলতে চাচ্ছি যে মোস্তাফিজ নেই, রুবেল হোসেন নেই, কিন্তু লিটন দাসের অন্তর্ভুক্তি, নুরুল হাসান সোহানকে একটিমাত্র টেস্টে সুযোগ দেওয়া হয়েছে। উনি ভালো কিপিং করেছিলেন, 47 রান করেছেন প্রথম ইনিংসে ওই টেস্টে। তারপরে তাকে এইবার বিবেচনা করা হলো না, সেই বিষয়টি আমার আসলে সোহান সম্ভবত ফিটনেসের কারণে বাদ পড়েছে এরকম কথা জানা সোহান দেখেছিলাম। ফিটনেসের কারণে বাদ পড়েননি। লিটন নুরুল হোসেন একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন সর্বশেষ, যে সম্ভবত ক্রিকেট লিগে, যে ক্রিকেট লিগ চলছিল সেখানে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তো সেজন্য সম্ভবত একটা সুযোগ দিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, ঠিক, আমরা আশা করবো যে বাংলাদেশ দল খুবই ভালো করবে এবং দর্শকদের অনেক ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, তবে আমি মনে করতে চাই যে এই ভারতের সাথে টেস্ট ম্যাচের উপরে এই জন্য আমাদের সবকিছু নির্ভর না করে যে এটা ভালো করতে না পারলে আমরা আর জীবনে ভারত যেতে পারবো না, ভারত কখনো আসবে না, এটা যেন না হয়। তো দর্শকদের ধন্যবাদ আমাদের মতামত পাঠিয়ে তাদের মতামত জানানোর জন্য। মোহ এবং খালেদ, এই ছিল আমার কাছে। আপনাদের কাছে আরো কিছু খবর আছে। অনুপম, আপনাকে ধন্যবাদ। আমি একটি আমার খুব প্রিয় খবর পড়ছি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 43টি গ্রামে ছাগল পালন নিষিদ্ধ করা হয়েছে। ক্ষেতের ফসল খেয়ে ফেলছে, এই কারণ দেখিয়ে গ্রামের মাতবরেরা জারি করেছেন এই নিয়ম। দরিদ্র অনেক মানুষ এতে পড়ছেন বিপাকে। ছাগল পালনের অনুমতি ফিরে পেতে চেয়েছেন প্রশাসনের সহযোগিতা। গ্রামের অনেক দরিদ্র পরিবার ছাগল পালন করে বাড়তি উপার্জন করে থাকে। অনেকে আবার ছাগল পালন করে জীবিকাও নির্বাহ করে, কিন্তু ছাগলে ক্ষেত খায়। এ অজুহাত তুলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 43টি গ্রামের মাতুব্বররা গ্রামে বৈঠক করে ছাগল পালন নিষিদ্ধ করেছেন। মাতুব্বরদের এই অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সাধারণ দরিদ্র মানুষ। ছাগল পোষাতে আমাদের গ্রামে ঝগড়া গন্ডগোল হচ্ছিল, মানুষের অন্যায় অত্যাচার হচ্ছিল। গ্রামে যৌথভাবে বসে আমরা সেই ছাগল 5 বছরের জন্য আমরা উঠাই দিছি। একটি ছাগল পালন করে বছর শেষে মহিলারা 15 থেকে 20,000 টাকা পর্যন্ত উপার্জন করে থাকেন। ব্যাংক ও এনজিওগুলো ছাগল পালনের জন্য ঋণও দেয়। শৈলকুপা উপজেলার 43টি গ্রাম ছাড়াও জেলার আরও অনেক গ্রামে ছাগল পালনে মাতুব্বরদের নিষেধাজ্ঞা আছে। এতে ছাগলের উৎপাদন কমেছে, যার প্রভাব পড়েছে বাজারেও। ছাগল পুষতাম, ছাগল লাভ হইতো ভালো, ছাগলে পয়সা হইতো ভালো। ছাগল ছিল কত উপকার হইতো, কত টাকা পয়সা বেশ ইটি হইতো। ছাগল পালন বন্ধ করা অযৌক্তিক বলে মনে করে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রায় 43টি গ্রামে ছাগল পালন নিষিদ্ধ ঘোষণা করছে, যেটা আমি এখানে যোগদান করার পরে আমার নজরে আসে, এবং এটা আবার যাতে পুনরায় চালু করা যায় সেটার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঝিনাইদহ মহোদয়কে অবহিত করেছি। ছাগল পালনের নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো খবর জানার আগে নিচে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বর্বরতা দূর করার আহ্বান জানিয়ে দুদিনের জাতীয় কবিতা উৎসব শুরু। রাত 9:47 ফিরে এলাম। কবিতা মানে না বর্বরতা, এই বার্তা নিয়ে শুরু হলো জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে 2 দিনের আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ। প্রথম দিনে মুক্ত আলোচনার পাশাপাশি চলছে কবিতা পাঠ। 3 দশক ধরে ভাষার মাসের প্রথম সকালে এভাবেই জাতীয় সঙ্গীত আর 21-এর গান গেয়ে শুরু হয় জাতীয় কবিতা উৎসব। শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে যে উৎসবে শুরু, এবার তার আহ্বান কবিতা মানে না বর্বরতা।
সম্প্রতি প্রয়াত বাংলা ভাষার অন্যতম 3 কবি সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী আর রফিক আজাদকে উৎসর্গ করা হয়েছে এবারের উৎসব। আমরা মনে করি যে বাংলাদেশের এই কবিতার ধারা অন্যতম সাংস্কৃতিক এবং প্রধান ঘটনা হিসেবে এটা বিবেচিত হচ্ছে এবং প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি। উদ্বোধনী সেশনে মুক্ত আলোচনায় অংশ নিয়েছেন আমন্ত্রিত কবিরা। এবারের উৎসবে দেশের জনপ্রিয় ও প্রত্যন্ত অঞ্চলের কবিদের পাশাপাশি অংশ নিচ্ছেন ভারত, সুইডেন, আর্জেন্টিনা, রাশিয়া, জার্মানি সহ বিশ্বের 7টি দেশের কবিরা। আজকে যে সংকেত আসছে, কবিতার যে সুরমূর্ছনা একসাথে একটা স্পেস তৈরি করেছে যেটা সারা পৃথিবীতে যার আন্তর্জাতিক মূল্য অসীম। এটি আমার মনে হয় বাংলাদেশ এদিক থেকে একেবারে সর্বাগ্রগণ্য। আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য আমাকে বরাবরই আকর্ষণ করে। সবথেকে বেশি ভালো লাগছে এই উৎসবটি কেবল কবিদের নিয়ে। সারা দেশ থেকে আসা ভাষার অভিভাবক কবিরা দুদিনের আয়োজনে পড়বেন কবিতা, আড্ডা দেবেন একে অপরের সাথে, তুলে ধরবেন তাদের কবিতা ভাবনা। 2 ফেব্রুয়ারি কবিতার গান দিয়ে শেষ হবে এ উৎসব। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে ওয়াইফাই সুবিধা, ডিজিটাল যাত্রী ছাউনি, এলইডি বাতি আর সাইকেলের জন্য আলাদা লেন। 2 পাশে থাকবে বনসাই, কিডস জোন। শুনতে রূপকথার মতো মনে হলো বনানী বিমানবন্দর সড়কের 6 কিলোমিটার এলাকায় হচ্ছে এই স্বপ্ন পূরণ। আগামী জুলাইয়ে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বদলে যাচ্ছে বনানী ওভারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত 6 কিলোমিটার সড়কের দুপাশ। ডিজিটাল যাত্রী ছাউনি, এলইডি বাতি আর চীন ও থাইল্যান্ড থেকে এনে বসানো হচ্ছে 2000-এর মতো 20 থেকে 40 ফুট উঁচু বনসাই। পাশাপাশি থাকছে আধুনিক পাবলিক টয়লেট, কিডস জোন, সাইকেল লেন ও পার্ক। যাত্রী ছাউনিতে থাকছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড। এছাড়া কয়েন দিয়ে কেনা যাবে বিভিন্ন পণ্য। পুরো সড়ক জুড়েই মিলবে ওয়াইফাই সুবিধা, আর আলোর ব্যবস্থাও হচ্ছে বিশ্বের আধুনিক শহরগুলোর সঙ্গে তাল মিলিয়ে। 2014 সালে নেয়া এই প্রকল্প 90 কোটি টাকায় 3 বছরে শেষ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে করা চুক্তি অনুযায়ী খরচ সহ প্রকল্প রক্ষণাবেক্ষণে ব্যয় 140 কোটি টাকা। এক একটা আরএসডি সার্ভিস পয়েন্টে থাকতেছে আপনার ওয়াশরুম ফর বোথ মেন অ্যান্ড উইমেন, ভেন্ডিং মেশিন, এটিএম বুথ, পুলিশ বক্স, ইনফরমেশন ডেস্ক, ব্রেস্ট ফিডিং কর্নার, নামাজ পড়ার আলাদা জায়গা এবং ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার জোন এবং মোর দেন 300 সিসি ক্যামেরা থাকবে এখানে। প্রকল্পটির পুরো খরচই দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিনিময়ে যাত্রী ছাউনি সহ নির্ধারিত কিছু স্থানে এলইডিতে বিজ্ঞাপন প্রচার করবে তারা। আর এই সুবিধা তারা নেবে উদ্বোধনের দিন থেকে 10 বছর। এবং এই সড়ক দিয়ে আমাদের ভিভিআইপি মেহমান এবং বিদেশি যারা মেহমান আসে এবং যান, সুতরাং এই সড়কের সৌন্দর্য বর্ধনের উপর অনেক কিছু নির্ভর করে, আমাদের দেশের ইমেজ নির্ভর করে। তারই অংশ হিসেবে আমরা এটা ওপেন টেন্ডারের মাধ্যমে একটা গ্রুপকে সিলেক্ট করি। সরকার এখানে ইনভলভ হবে না, জাস্ট সে এটা করবে, তার বিনিময়ে তার অ্যাডগুলো সে দিবে। ভবিষ্যতে রাজধানী সহ সারা দেশেই সড়কের সৌন্দর্য বর্ধনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করার কথা ভাবছে সড়ক ও জনপথ বিভাগ। আর এই প্রকল্পটি আগামী জুলাইয়ে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। আজকের রাত 9টা বাংলাদেশ শেষ করব চীনের আয়রন ফায়ারওয়ার্কসের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।